খাগড়াছড়িতে অস্থিরতার ষড়যন্ত্রের অংশ কিছু সন্ত্রাসী চিহ্নিত, কয়েকজন আটক জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি, 5 দাবি আদায়ে জামায়াতের 12 দিনের কর্মসূচি। চার ব্যাংক থেকে 1,78,000 কোটি টাকা লুট এস আলমের গ্রুপের, নথি যাচাই বাছাই করছে দুদক। ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মহোৎসবে পরিণত দুর্গোৎসব, চলছে সন্ধি পূজা, মণ্ডপে ভক্তদের ভিড়। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। পাহাড়ে অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা জড়িত উল্লেখ করে ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত খাগড়াছড়িতে 144 ধারা বহাল রাখা প্রয়োজন। এদিকে টানা 4 দিন ধরে স্থবির জেলা, সংঘর্ষ তদন্তে 5 সদস্যের কমিটি করা হয়েছে। খাগড়াছড়ির সদর উপজেলা, পৌর এলাকা এবং গুইমারা উপজেলায় একদিকে 144 ধারা, অন্যদিকে যুগ্ম ছাত্র জনতার ডাকে অবরোধে স্থবির জনজীবন। অভ্যন্তরীণ সড়কে সীমিত পরিসরে গাড়ি চলাচল করলেও বন্ধ দূরপাল্লা যানবাহন, খোলেনি কোনো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। এতে পুরোপুরি বন্ধ স্থানীয়দের আয় রোজগার। খাওয়া দাওয়ার কিছু নাই। আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি কোনো রকমে এই যে সংসার চালাই, দোকান ভাড়া দিয়ে, ওইটা পুরো পড়ে গেছে। পলতিনকা বাড়ি শেষ, বাড়ি ঘর বেগুন শেষ, কিছু না পাইলা, কাপড় চোপড় বেগুন শেষ। সেনাবাহিনী বলছে, পাহাড়ের অস্থিরতায় বহিঃশক্তি ও একটি মহল ইন্ধন দিচ্ছে বলে তথ্য প্রমাণ মিলেছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সেনানিবাসে সাংবাদিকদের একথা জানান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র এবং সামনের দিকে বাংলাদেশ যে একটি সামনে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে, সেটাকে যাতে নস্যাৎ করতে পারে সেই ধরনের ঘটনা উড়িয়ে দেওয়া যায় না। দুপুরে গুইমারার রামসু বাজার এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নিহত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে কথা বলেন তারা। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠনের কথা জানান জেলা প্রশাসক। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি, আপনারা দেখেছেন। এবং পাশাপাশি হচ্ছে ওনারা যেটি বলেছেন যে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি, 5 সদস্য বিশিষ্ট। সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনে বাধা এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পাহাড়ে ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় কিছু সন্ত্রাসী চিহ্নিত হয়েছে, আটক করা হয়েছে কয়েকজনকে। খাগড়াছড়ি এবং গুইমারাতে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়। সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে টহলে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শনিবার থেকে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে এ কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম এবং বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় তার দল, বলেন বিএনপি নেতা। সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী, সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। কোন দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। পিআর পদ্ধতির নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা সফল হবে না। আগামী জাতীয় নির্বাচন গণতন্ত্রের উত্তরণের পরীক্ষা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ।
বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে সকল ধর্ম বর্ণের, সকল গোত্রের, সকল ভাষাভাষীর, সকল সংস্কৃতির মানুষকে নিয়ে একটা সমন্বয়ের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করতে চাই। পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না বলে উল্লেখ করে রিজভী বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে। দুর্গাপূজা ঘিরে এবারও নাশকতার পরিকল্পনা থাকলেও অতীতের মতো সেটি সফল হয়নি বলেন তিনি। এ সময় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আগামীতে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে বাংলাদেশ। তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ হচ্ছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে মগবাজারে আলপালা মিলনায়তনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, 5 দফা দাবির পক্ষে জনমত গঠনে 1 থেকে 9 অক্টোবর সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালন হবে। 10 অক্টোবর রাজধানী সহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। তিনি বলেন, জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। তা না হলে জনগণ রাজপথে আন্দোলন চলমান রাখতে বাধ্য হবে। এর আগে সেপ্টেম্বরে একই দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। গণমিছিল আগামী 10 তারিখ রাজধানী সহ সকল বিভাগীয় শহরে। 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। 4 ব্যাংক থেকে 1,78,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এসআলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিএফআইইউ থেকে পাওয়া নথি যাচাই বাছাই করে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, এসআলম গ্রুপের ব্যাংক লুটের ঘটনায় একাধিক তদন্ত চলছে। দুপুরে দুদক কার্যালয়ে সব তথ্য জানানো হয়। বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখল করে নেয় এসআলম গ্রুপ। পরে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটে নেয়। এসআলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে অর্থ আত্মসাতের ঘটনার অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদক বলছে, ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39 কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা নেয়ার প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। মহাপরিচালক জানান, সবগুলো অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে। দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। এসআলম বা অন্য যেই যাদের বিরুদ্ধে আমাদের এখানে অনুসন্ধান চলমান রয়েছে কিংবা মামলা তদন্তাধীন রয়েছে, সেই বিষয়গুলোতে কিন্তু কাজ হচ্ছে। আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তাগণ কাজ করছে। কোনো অভিযোগ, সুনির্দিষ্ট কোনো অভিযোগেই কিন্তু বাদ যাবে না। এদিকে ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 120 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। 53.79 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন এবং অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া
53 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে C&F এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধেও। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে ইসি। তবে প্রতীকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, শিগগিরই এই বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কমিশনের নজরে আছে বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল। 12টি দলের বিষয়ে অধিকতর যাচাই বাছাই করা হবে, আর 7টি দলের আবেদন বাতিল করা হয়েছে। ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনে 143টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মহোৎসবে পরিণত হয়েছে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মধ্য দিয়ে মহা অষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিনের মূল আকর্ষণ কুমারী এবং সন্ধি পূজা। মন্ত্রোচ্চারণ, ধূপ ও আরতির মধ্য দিয়ে দেবীর বন্দনা, ক্ষণে ক্ষণে উলুর ধ্বনি আর ঢাকঢোলের তালে তালে পূজা মণ্ডপে উৎসবের আমেজ। মহাষ্টমীর দিন সকাল দেবী দুর্গার কল্পারম্ভ ও বিহুত পূজা হয়। এরপর বেলা 11টায় কুমারী পূজা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মাধ্যমে দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা শেষে আমাদের অঞ্জলি প্রদান হবে, আর একটা থাকবে সন্ধি পূজা। হাতির উপর চড়ে এসেছেন এবং দোলায় যাবেন, ধনধান্যে পুষ্পে এবার ভরে যাবে বাংলাদেশ। কুমারী পূজা শেষে ভক্তরা মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেন। ফুল, বেলপাতা মায়ের পায়ে অর্পণের মাধ্যমে ভক্তরা মনের ইচ্ছা মায়ের কাছে তুলে ধরেন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকবে যে ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সবার মনোকামনা পূরণ করুক। এখানে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ নেই, আমরা একে অপরের বন্ধু, আমরা সবাই একসাথে উৎসবটা পালন করি। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে রবিবার শুরু হয় 5 দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। আগামী 2 অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা নিয়ে আরো জানাতে রাজধানী ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, খুব জাঁকজমকভাবে আসলে রাজধানী সহ সারা দেশেই পালিত হচ্ছে পূজার আনুষ্ঠানিকতা। আপনি এই মুহূর্তে আছেন, সেখানে ভক্তদের ভিড় কেমন দেখছেন এবং কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? এখন আমরা ঠিক পেছনেই কিন্তু ঢাকেশ্বরী যে মন্দির রয়েছে সেই প্রতিমা রাখা আছে এবং বিকেল থেকে আমরা দেখেছি এখানে যারা পুজোর জন্য আসছেন তারা কিন্তু ভিড় করছেন। তাদের জন্য সুশৃঙ্খল জায়গাও রাখা হয়েছে এবং তারা কিভাবে আসবেন সেগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছে। আসবেন কিভাবে, যাবেন কিভাবে, তারা পুজো দিবেন এবং সেখান থেকে বেরিয়ে যাবেন। সুন্দর করে সাজানো হয়েছে সেই জায়গাগুলো এবং বলা হয়েছে যে এই জায়গাগুলোতে মানুষ যেন সুশৃঙ্খলভাবে চলাচল করতে পারে। সেজন্য এখানে কিন্তু ভলান্টিয়াররাও রয়েছে, তারাও এগুলো পর্যবেক্ষণ করছে যে আসলে মানুষ ঠিকভাবে পুজো দিতে পারছেন কিনা এবং এখান থেকে চলাচলে কোনো সমস্যা হচ্ছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে, যারা পুজো দিতে আসছেন, যারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে তাদের শুধু তাদের সনাতনদের জন্যই যেটি একটি উৎসব সেটি নয়, এবং এটি সব ধর্মের মানুষের জন্যই আসলে একটি উৎসব এবং বিশ্ববাসীর যেই মঙ্গল কামনা সেটি কিন্তু সবাই করছেন। এবং বলছেন বাংলাদেশে যেরকম বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলতা হচ্ছে পূজা নিয়ে, সেটি কিন্তু তারা চান যে আসলে এগুলো সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে যেন দমন করা হয়। এবং তারা কিন্তু এটাও বলছেন যে আসলে সারা দেশেই বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে, যেটি আসলে ঘটছে না এমন অনেক বিষয় সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে এইগুলোর কারণে তারা মানুষ আসলে বিভ্রান্ত হচ্ছেন। এই বিষয়গুলোকে সরকার যেন একটু গুরুত্বের সঙ্গে দেখেন সেটিও কিন্তু তারা বলছেন। এবং তারা এটিও জানিয়েছেন যে তারা বিশ্বের যারা নিগৃহীত মানুষ রয়েছে, যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, তাদের জন্য প্রার্থনা করেছেন দেবী যেন তাদের সেই সমস্যাগুলো দূর করে দেন। এবং আরেকটি বিষয় যদি বলে রাখছে, সেটি হচ্ছে আমরা বিকেলে দেখেছি এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এসেছিলেন, তিনিও কিছু কথা বলেছেন বিশৃঙ্খলতার বিষয়ে। এবং তিনি কিন্তু বলেছেন পাহাড়ে যেই বিশৃঙ্খলা হচ্ছে পূজাকে কেন্দ্র করে, সেখানে তারা প্রশাসন কিন্তু খুব সুন্দরভাবে সেটিকে শেষ করেছেন এবং তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, এরকম কথাও বলেছেন তিনি। তিনি কিন্তু এভাবেই বলেছেন যে আসলে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং যারা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সচেষ্ট আছে প্রশাসন এবং এর মধ্যে কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি
আমরা যাদের কাছ থেকে জানতে পেরেছি। এছাড়াও কিছুক্ষণ আগে এখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এসেছিলেন, তিনিও কিন্তু একই ধরনের কথা বলেছেন এবং বলেছেন যে আসলে মানুষ যেই পূজা অর্চনা যেভাবে করছেন, যেভাবে সুস্থ এবং শান্তিতে যেন এই পূজাটি করতে পারেন মানুষ এবং আরাধনা করতে পারেন, সেটি আসলে তিনিও আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এখানে যারা পুরোহিত রয়েছেন তারাও কিন্তু চেয়েছেন যে আসলে মানুষের ভিতরে শান্তি আসুক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন একসাথে একই দেশে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, সেটি তিনিও আমাদের জানিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। জাহিদুল ইসলাম জানাচ্ছিলেন ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে। পূজার সময়ে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে শারদীয় সুরক্ষা অ্যাপ চালু করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি। অ্যাপের ব্যবহার নিয়ে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এর মহাপরিচালক জানান, গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ নষ্ট করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পূজার সময় প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সারা দেশের পূজা মণ্ডপের সংখ্যা 30,000-এর বেশি। দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা রক্ষায় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গুজব সৃষ্টি করে কেউ সুবিধা করতে পারবে না বলে জানান তিনি। আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেন্টার আমাদের ক্যাপাবিলিটি আছে। আমরা দেখেছি যে একটা গ্রুপ আমাদের প্রায় 32 জন মতো একটা টিম ওখানে কাজ করছে, সার্বক্ষণিক কাজ করছে। এমন কোন গুজব হলে আমরা দেখতে পাচ্ছি যে গুজবগুলোকে আমাদের যাদের কনসার্ন প্রতিষ্ঠান আছেন বাংলাদেশে, যারা এগুলো গুজবগুলোকে আপনার বাদ দেবার কথা বা ডিলিট করার কথা যাদেরকে বলে তাদের সাথে যোগাযোগ করছি আমরা। তবে সম্প্রতি বিভিন্ন অডিও ফাঁস হওয়া নিয়ে এনটিএমসির সম্পৃক্ততার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। আমরা পারস্পরিক সম্প্রীতি বিশ্বাসী। এদিকে পূজা উপলক্ষে সারা দেশে পুলিশের সার্বিক প্রস্তুতি এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া অভিযোগের বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন আইজিপি বাহারুল আলম। সারা দেশে পূজা ঘিরে এ পর্যন্ত 49টি অভিযোগ আর 15টি মামলা হয়েছে বলে জানান তিনি। এই দেশে ধর্মীয় সম্প্রীতি যেভাবে যুগ যুগ ধরে বজায় ছিল, এই সময়ে যেন বজায় থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এর মধ্যে ছোটখাটো যে কোনো ইস্যুতেই আমরা সাথে সাথে সেখানে গিয়েছি। পূজায় কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সেদিকেও নজর রাখবে পুলিশ। এসব অপ্রীতিকর বিষয়ে আমরা আমাদের সাইবার ইউনিট। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ থেকে পাচার হওয়া অর্থের কিছু অংশ ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, অনেক দেশে অবৈধ সম্পদ ফ্রিজ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আওয়ামী লীগের সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়। গঠন করা হয় টাস্ক ফোর্সও। সরকারের 13 মাস শেষ হলেও এখন পর্যন্ত ফেরত আসেনি কোনো টাকা। এবার দেশ থেকে পাচার হয়ে যাওয়া সেই অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর করে এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রে প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। উপদেষ্টা জানান, পরিস্থিতি বিবেচনায় থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখন আইদার আতপ চালটা বেশিরভাগ আইদার মিয়ানমার, থাইল্যান্ড অথবা ভিয়েতনাম, তিনটা। এটা ইন প্রিন্সিপাল আমরা বলছি আনতে পারবে। এখন এই যে আপনার টেন্ডার উপদেষ্টা দাবি করেন, বাজার ব্যবস্থা কিছুটা স্থিতিশীল। ব্যবসায়ীদের কারণে সরকারের চাহিদা অনুযায়ী সবকিছু হয়নি বলে মন্তব্য করেন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্দিষ্ট 10 থেকে 12টি প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশের সম্পদ লুণ্ঠন করেছে। সম্পদ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান পিআরআই এর এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
রপ্তানিয়ায় টেকসই রেমিটেন্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় অর্থনীতিতে কিছুটা গতি এসেছে। সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি কমলেও বিনিয়োগ এবং কর্মসংস্থান পিছিয়ে রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান পিআরআই আয়োজিত এক আলোচনায় উঠে আসে রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগকারীদের আস্থা ও প্রাতিষ্ঠানিক বাধা বিপত্তির কারণে অর্থনৈতিক গতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সুশাসন ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না। বিজনেস ক্লাইমেটকে স্টেবিলিটি আনতে চান, আপনাকে অবশ্যই একটা নির্বাচিত সরকারকে আপনাকে আনতে হবে। ফান্ডামেন্টাল যেটা দরকার সেটা হলো গুড ম্যাক্রো এনভায়রনমেন্ট। এখন এই ম্যাক্রো যদি ঠিক না থাকে, অন্য জিনিসগুলো কিন্তু চলবে না, নাইদার বিজনেস নর ইওর পাবলিক এক্সপেন্ডিচার, পুরোটাই কিন্তু চলবে না। আলোচনায় বিগত সরকারের সময় লাগামহীন অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন বলেন, পাচারের সঙ্গে নির্দিষ্ট কিছু কোম্পানি জড়িত, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুণ্ঠন করেছে। পলিটিক্যাল পাওয়ার এন্ড অর্থনৈতিক পাওয়ার, তাদের স্বার্থ যখন এক হয়ে যায় তখন এইভাবে হয়। কিন্তু এই জন্য আমি বললাম যে 10, 12, 15টা ওয়ার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি, তাদেরকে শাস্তি দিন। গণহারে ব্যাংক হিসাব জব্দ করে কোনো সমাধানে আসা যাবে না বলে মনে করেন তিনি। এতে ব্যাংকের উপর আস্থা আরো কমবে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা খুব বেশি ভালো কাজ নয়। ব্যাংকিং সিস্টেমের উপর যদি আপনার আস্থা রাখতে হয় তাহলে এটা খুব বিবেচনা করে খরচ করতে হবে। এটা ব্যাংকের প্রতি যে কনফিডেন্স, এটা ইরোডেড হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জরুরি জানিয়ে আলোচকরা বলেন, এটি শুধু কাগজে কলমে নয়, নেতৃত্বের সততার উপরও নির্ভরশীল। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।